নমস্কার, সবাই কেমন আছেন? বেঙ্গলি কাপল ইন সুইডেনের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের ইটালি ভ্রমণের তৃতীয় দিন, আর ইউরোপ ভ্রমণের আরও একটা বিশেষ দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইটালিতে নেওয়া টিভোলি নামে এই ছোট্ট পাহাড়ে ঘেরা জায়গাটির এয়ারবিএনবি থেকে। আর এই অপূর্ব এয়ারবিএনবিটি যে পাহাড়ে ঘেরা চমৎকার লোকেশনে অবস্থিত, সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকালেই চোখে পড়ে এমন মনোমুগ্ধকর পাহাড়ি ভিউ, একদম ছবির মতন সুন্দর। আর ঠিক এই স্বপ্নময় ভিউয়ের টানেই কিন্তু আমরা এই জায়গাটি বেছে নিয়েছি। সকালে নিজেদের জন্য হালকা রান্না সেরে নিচ্ছি যাতে আমরা রাতে ফিরে খেতে পারি। ডাল সেদ্ধ আর ডিমের ঝোল বানালাম, আর সকালে গরম গরম ম্যাগি বানিয়ে ফেললাম। বেডরুমের জানলার পাশে বসে এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ম্যাগি খেয়ে রওনা দেব আজ এক নতুন অ্যাডভেঞ্চারের পথে। আজ আমরা যাত্রা করছি বিশ্বের সবথেকে ছোট এবং স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে। এই ঐতিহাসিক শহরটি এতটাই বিস্তৃত এবং সমৃদ্ধ ইতিহাসে ভরপুর যে আমি এটিকে দুটো আলাদা ভ্লগে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি সেই ছোট্ট অথচ মনোমুগ্ধকর ট্রেন স্টেশনটি, যেটির চারিদিকে পাহাড়ে ঘেরা এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই স্টেশনটি যেমন ছবির মতন সুন্দর, তেমনই ট্রেনে করে যাওয়ার সময় জানলার পাশে বসে আপনি দেখতে পাবেন এরকম সবুজে মোড়ানো পাহাড়, তৃণভূমি আর সমতলের মিশ্রণে এক অনন্য সৌন্দর্য। আজকের রোদ ঝলমলের দিনটিতে ভাবলাম এই অসাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। চলুন দেখে নিই ভ্যাটিকান সিটির রোমাঞ্চকর ভ্রমণ আর একটু গভীরভাবে। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র, যার আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার। ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত এই রাষ্ট্রটি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় কেন্দ্র এবং পোপের আবাসস্থল। বিশাল বিশাল গির্জা, ঐতিহাসিক শিল্পকর্ম এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর এই জায়গাটি শুধুমাত্র ধর্মপ্রাণ নয়, ইতিহাস আর সংস্কৃতি প্রেমীদের কাছেও এক স্বর্গরাজ্য বটে। ভ্যাটিকান সিটিতে প্রবেশ করাটা যেন এক স্বপ্নের দরজা খুলে যাওয়ার মতন। রোম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ হলেও এর গুরুত্ব এবং গৌরব কিন্তু এক কথায় অতুলনীয়। আমি যখন প্রথম সেন্ট পিটার স্কোয়ারের দিকে এগিয়ে যাই, তখন এই অনন্য পবিত্র আবহ যেন আমাকে ঘিরে ধরছিল। বিশাল আকৃতির এলিমস আকৃতির এই স্কোয়ার, ঘিরে থাকা অসংখ্য মার্বেলের স্তম্ভ, বার্নিনির নকশা করা অপূর্ব স্তম্ভমালা, মাঝে থাকা সুবিশাল ওবেলিক্স যেন প্রাচীন ইতিহাসকে জীবন্ত করে তোলে। এখানে দাঁড়িয়েই যেন মনে হচ্ছিল শতাব্দী প্রাচীন সেন্ট বাসিলিকা বিশ্বের সবচেয়ে বড় চার্চগুলির মধ্যে একটি, যার গম্বুজটা মনে হয় আকাশ ছুঁই ছুঁই করে, যেন জানিয়ে দেয় যে এর আধ্যাত্মিক উচ্চতা ঠিক কতখানি। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভিতরে আমরা অলরেডি ঢুকে পড়েছি, কিন্তু চার্চের যে গেটটা, কোথা দিয়ে ঢুকবো, এতগুলো এন্ট্রান্স গেট আর এত বড় এরিয়া যে আমরা খুঁজেই পাচ্ছি না। তবে চলুন, প্রচুর মানুষ আর ভিতরটা কী সুন্দর যে লাগছে আপনাদের ব্যাকে দেখাচ্ছি। তবে আমাদের ওই উঁচু ডোমটার ওপরে ওঠার কথা আছে, 550খানা সিঁড়ি ভেঙে, জানি না হবে কিনা। ওই ভিতরটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। চলুন দেখি ঢুকতে দেয় কিনা। আমাদের 12:30টায় টিকিটের টাইম ছিল, অনেকটা টাইম পেরিয়েও গেছি বাসের জন্য। যেহেতু এই জায়গাটার কোনো দিক নির্দেশিকা দেওয়া নেই, তাই প্রবেশ গেটটা খুঁজে পেতে আমাদের বেশ সমস্যা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর চেকিং গেট দিয়ে আমরা ঢুকলাম। অনেকগুলো চেকিং গেট রয়েছে, প্রায় 15 থেকে 20খানা রয়েছে। সেখানে ব্যাগ, মোবাইল সমস্ত কিছু চেক করিয়ে নিয়ে ঢুকতে হবে। তবে এর আগেই কিন্তু বলা ছিল ছাতা, জলের বোতল এগুলো কিন্তু একদমই ভিতরে অ্যালাউড নয়। সেই জন্য আমরা খুব ছোট্ট একটা ব্যাগের মধ্যে আমাদের বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েই এখানে এসছি, সমস্ত ব্যাগপত্র এয়ারবিএনবিতে রেখে। এটা হলো ঢোকার মুখের প্রবেশদ্বারটা। এখানে প্রত্যেকটা মুহূর্তেই দেখছি জল দিয়ে এখানকার বারান্দাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। ভিতরটা কত মোটা মোটা থাম দিয়ে তৈরি করা হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ভিতরকার কারুকাজ, দেওয়ালের মধ্যে আঁকা সমস্ত চিত্র। সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এই ব্যাসিলিকা শুধু একটি গির্জা নয়, বরং একটি মহাকাব্যিক স্থাপত্যের নাম, এক বিশ্বাসের প্রতীক।
আর শিল্পকলার এক অপার বিস্ময়। ভিতরে প্রবেশ করলেই মনে হয় যেন এক অন্য জগতে পা রেখেছি, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি স্তম্ভ, প্রতিটি গম্বুজ কথা বলে শত শত বছরের ইতিহাস, বিশ্বাস আর নিখুঁত কাজকর্মের। মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি বিশাল গম্বুজের নিচে দাঁড়ালে মনে হয় স্বর্গ যেন হাত বাড়িয়ে ছুঁতে চাইছে পৃথিবীকে। মার্বেল আর সোনা দিয়ে তৈরি এই সমস্ত নিখুঁত সংমিশ্রণে এই দেওয়ালগুলো খোদাই করা, বায়বীয় চরিত্রদের ছবি আর সেই বিখ্যাত পিয়েতি ভাস্কর্য, যা আপনাদের সাথে আর কিছুক্ষণের মধ্যেই আমি শেয়ার করব। সব কিছুই দর্শনার্থীর হৃদয় ছুঁয়ে যায় গভীরভাবে। এই ব্যাসিলিকার প্রতিটি কোণে, প্রতিটি আলো আঁধারের খেলায় লুকিয়ে আছে এক অপূর্ব আধ্যাত্মিক সৌন্দর্য। এই সৌন্দর্য শুধু কিন্তু চোখে দেখা নয়, বরং অনুভব করতে হয় হৃদয় দিয়ে। যারা জীবনে একবার হলেও এখানে এসেছেন তারা হয়তো জানেন এই ব্যাসিলিকা শুধু দেখার জায়গা নয়, বরং এটিকে মন থেকে অনুভব করার একটি স্থান, এক পরম প্রশান্তির ঠিকানা, এই সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এই ব্যাসিলিকার ভিতরকার স্থাপত্যগুলো দেখলে মনে হয় যেন এগুলো ঈশ্বরের হাতের ছোঁয়ায় গঠিত এক নিখুঁত ক্যানভাস। প্রতিটি স্তম্ভ শুধু পাথরের নয়, তা যেন প্রার্থনার ভাষায় গাঁথা এক খণ্ড কবিতা। এখন আমরা ব্যাসিলিকার বাইরেটা বেরিয়ে জলের সন্ধান করতে এরকম সুন্দর একটা জায়গা পেলাম। এখন আমরা যাচ্ছি সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচের অংশে, যে জায়গায় রয়েছে সেন্ট পিটার্স টুম। বিশ্বাস করা হয় যে এখানে খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান যে প্রেরিত পোপ ছিলেন সেন্ট পিটার্স, তাকেই কিন্তু সমাহিত করা হয়েছে এই ব্যাসিলিকার নিচে, অর্থাৎ মূল বেদির একেবারে নিচের অংশে রয়েছে তার সমাধিক্ষেত্রটি। এবার সেটা দেখার পরে আমরা চলেছি ওই মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি যে টুমটা আপনারা দেখলেন খুব সুন্দর, সেটির উদ্দেশ্যে 550খানা সিঁড়ি পেরিয়ে যেতে হবে সেই টুমটাতে। জানি না পৌঁছতে পারবো কিনা, যাত্রা শুরু করলাম। পৌঁছাতে পারবো কিনা জানি না, না তবে সিঁড়ির স্টেপিংগুলো অনেক বড় বড় দেখছি। যদি পৌঁছাতে পারি, উপরের যে সুন্দর ডোমটা আছে তাহলে সেটা দেখতে পাবো। চলুন যাই এখন। বাবা, এত বড় জায়গা, এত বড় এরিয়া খুঁজেই পাচ্ছি না, জিজ্ঞাসা করে করে। এই নিয়ে আমরা দুবার এন্ট্রি দিয়ে ঢুকলাম। চলুন, ফাইনালি পৌঁছেছি। আর ওপরটা থেকে খুব সুন্দর লাগছে। এখনো পৌঁছায়নি না, ওই টপটাতে উঠতে হবে, ওই যে ওইখানে। বাপরে, বেশ খানিকটা উঠেছি, একদম ওপরটায় উঠতে হবে। ওই ডোমটায় পৌঁছতে আমাদের আরও 550টা সিঁড়ি ভাঙতে হবে, কিন্তু ওই সিঁড়িগুলো এত ছোট ছোট স্টেপিং আর এত ঘোরানো, একজন মানুষ উঠলে তার পাশ দিয়ে আরেকজন উঠতে বা নামতে পারবেন না। তাই আমাদের প্রচণ্ড মাথা ঘুরছিল। আমরা আর রিস্ক নিইনি। দুজন মানুষ এসছি ঘুরতে, একজন অসুস্থ হয়ে পড়লে আরেকজনের ভীষণ চিন্তা হয়ে যাবে। সেই জন্য এত রোদ্দুর গরমে সারাদিন ঘুরে ঘুরে সেরকমভাবে খাবার দাবারও কিছু খাওয়া হয়নি বলে তাই আমরা আর রিস্ক নিলাম না। এখান থেকে দাঁড়িয়েই আপনাদের ভিউটা দেখাচ্ছি। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভিতরে যে সমস্ত কারুকাজ করা হয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু এই চ্যাপেলগুলিতে খ্রিস্টের জীবন, মাদার মেরি এবং সেন্টদের গল্প কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার এই ডোমটা যে দেখছেন, এই ডোমটা কিন্তু বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য কীর্তিকলাগুলির মধ্যে একটি, যেটি ডিজাইন করেছিলেন রেনেসাঁ যুগের মহাশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। এই গম্বুজটি এত বিশাল এবং অভ্যন্তরীণ, উপরের দিকে তাকালে মনে হয় যেন স্বর্গের দিকে চোখ যাচ্ছে। বাইরে থেকে এই টুমটা রোম শহরের সবচেয়ে উঁচু অংশ, আর ভিতর থেকে এটা এক আধ্যাত্মিক ও নান্দনিক অভিজ্ঞতা, যেন আকাশ ভেদ করে স্বর্গের আলো ঢুকছে মন্দিরের মধ্যে। আপনাদের সাথে খুব সুন্দর একটি তথ্য শেয়ার করে নিই। এই যে দরজাটি দিয়ে লোকগুলি ঢুকছে দেখছেন, এই দরজা কিন্তু হোলি ডোর। 25 বছর ছাড়া ছাড়া কিন্তু এই দরজা খোলা হয়। 25 বছর পর 2025 সালে খোলা হয়েছে, আবার খোলা হবে 2050-এ। এটাকে বলা হয় সেন্ট পিটার্স গ্যাবেল। যখন এই দরজা খোলা হয়, পুরো ক্যাথলিক ধর্মমালা ভ্যাটিকান সিটি কিন্তু তা অত্যন্ত শ্রদ্ধা এবং গুরুত্বের সাথে পালন করে। চলুন আমরাও ওই ডোর দিয়ে প্রবেশ করব। হোলি ডোর দিয়ে ঢোকার একটা সুযোগ পেয়ে গেছি। জানি না জীবনের পাপ পূর্ণ ক্ষয় হয় কিনা এই ডোর দিয়ে প্রবেশ করলে, তবে মানুষের মনের বিশ্বাস 25 বছর ছাড়া ছাড়া এই ডোরটা খোলা হয়, আর 25 বছর পর আবার যখন সময় হয় এই ডোরটাকে পুরোপুরি সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। চলুন এই হোলি ডোর দিয়ে প্রবেশ করছি, মনে একটা আলাদাই আনন্দ। এমন সময় এসছি যে এই সময় এই ডোরটা খোলা। আগের বছরেও যারা ভিজিট করেছেন তারা কিন্তু এই ডোর দিয়ে ঢুকতে পারেননি, আবার 2050 সালে গিয়ে ডোরটা খোলা হবে।
এই হলিডোর দিয়ে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে নেব রেনেসাঁ যুগের এক অমর সৃষ্টি, যেটা মাইকেল অ্যাঞ্জেলোর হাতে গড়া, যেটির নাম হলো পিয়েতা। আর এই পিয়েতা সৃষ্টি কিন্তু যুগ যুগ ধরে মানুষের মনে এক গভীর প্রভাব ফেলে আসছে, যেখানে মনে হয়েছে ভাস্কর্য ছাপিয়ে যায় মানুষের হৃদয়ের ভাষা। চলুন, এই হলিডোর দিয়ে প্রবেশ করার যে সুযোগটি পেয়েছি, সেটি পেয়ে আজ আমি ভীষণ ভীষণ খুশি। আর এই পিয়েতা কিন্তু এক গভীর আবেগের প্রতীক। এই অসাধারণ শিল্পকর্মে কিন্তু দেখা যায় যে ক্রুশবিদ্ধ হওয়ার পর জিসাস খ্রাইস্টের নিথর দেহটা তার মা মেরির কোলে শান্তভাবে শুয়ে আছে। মার্বেল পাথরের কঠিনতা যেন শিল্পের নিপুণ স্পর্শে জীবন্ত রূপ পেয়েছে। মাদার মেরির মুখের এক অদ্ভুত প্রশান্তি, যেখানে সমসাময়িকভাবে ব্যথা, মমতা, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের এক পবিত্র ছায়া খেলে যায়। মাত্র 24 বছর বয়সে মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন শিল্পের ভাষা হৃদয়ের ভাষার চেয়েও কিন্তু বেশি শক্তিশালী হয়। তবে চলুন, আস্তে আস্তে আমাদের পুরোপুরি এই জায়গাটা দেখা শেষ। আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন তথ্যের মাধ্যম দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী পার্টটা নেক্সট ব্লগে নিয়ে আসছি, যেখানে আপনাদের সাথে আমি এখানকার সুন্দর যে সংগ্রহশালা রয়েছে সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ছোট্ট ভ্যাটিকান সিটি, আর যার মধ্যে রয়েছে এই সেন্ট পিটার্স ব্যাসিলিকা। কেমন লাগলো ব্লগটা শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে নেবেন। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।